আম্মা, তোমার জামাই রোজ রাতে আমায় খুব ব্যথা দেয়। নিজের সদ্য বিবাহিত স্ত্রীর মুখে এমন কথা শুনে যেন আকাশ থেকে পতিত হলাম আমি। এটা কি বলছে স্রষ্টা? নিজের মাকে এগুলো বলে কেউ? মানুষ বোকা হয় তাই বলে এতটা বোকা? স্রষ্টার সমস্ত বিষয় যেন আমার কল্পনার বাহিরে। বয়স নেহাত খুব একটা কম নয়, 20 পেরিয়েছে, কিন্তু ওর চেহারা আর ব্যবহার দেখে সেটা বোঝার উপায় নেই। স্রষ্টার সাথে বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ। একটা বাসা বাড়িতে ওকে নিয়ে থাকি আমি। আমার নাম সৌহার্দ্য। মাকে হারিয়েছি 1 বছর আগে। আপন বলতে বাবা আর একটা ছোট ভাই আছে। এরা অবশ্য শহরের বাইরে থাকে। আমি স্রষ্টার হাত থেকে ফোনটা কেড়ে নিলাম। পাগল হয়ে গেছো নাকি? এগুলো কি বলছো মাকে? কেন, কি বলছি? যা সত্যি তাই বলছি। তুমি কি কিছুই বোঝো না? মানে এত ন্যাকামি কোথা থেকে আসে তোমার? কি, আপনি আমায় ন্যাকা বললেন? রেগে দাঁত কটমট করে বলে উঠল। কথায় আছে না, বোকারা রেগে গেলে ভয়ঙ্কর রূপ ধারণ করে? আমার বইয়েরও হয়েছে সেই অবস্থা। কেন, ভুল কিছু বললাম বুঝি? অবশ্যই ভুল বলেছেন। দেখো স্রষ্টা, তুমি তো জানো আমরা সম্পর্কে স্বামী স্ত্রী হই। আমাদের ভিতরে যাই হোক না, বিশেষ করে রাতে, সেগুলো একান্তই ব্যক্তিগত ব্যাপার। বাবা মাকে কি বলতে আসে? বাহ, আপনি আমাকে ব্যথা দেবেন আর আমি কাউকে বলবো না? স্রষ্টাকে কি করে বোঝাই ও যেটা বলছে চূড়ান্তই মূর্খুমি ছাড়া কিছুই নয়। কিন্তু সে বসেবার পাত্রী নয়, খুব ভালো করেই জানি আমি। ওকে অন্যভাবে শান্ত করতে হবে। আচ্ছা ঠিক আছে, আর ব্যথা দেব না, কথা দিলাম। অনেক অনেক চকলেট দেব তোমায়। তুমি যা যা খেতে চাও সব কিনে দেব। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। তুমি না চাইলে আমি শোবও না তোমায়। শুধু নেক্সট টাইম এই ধরনের উল্টাপাল্টা কথা কারো সাথে বলবে না। না, বলবো না। তবে চকলেট আনতে হবে কিন্তু। হ্যাঁ বাবা, আনবো। স্রষ্টাকে কোনো মতে বুঝিয়ে নিজের অফিসে চলে গেলাম। যতই শিশু সুলভ হোক না কেন, রান্নাটা মোটামুটি ভালোই করতে পারে স্রষ্টা। যদিও আমায় প্রচুর সাহায্য করতে হয়। সকাল সকাল রান্নাটা সেরে রেখেছি, তাই বিশেষ কোনো চিন্তা নেই। যদিও বাসায় দুপুরের পরে ফেরার কথা ছিল, কিন্তু কাজের চাপে বড্ড দেরি করে ফেলেছি। বাসায় ঢুকে দেখি 7টা বেজে গেছে। চারিদিকে কোথাও যেন সারা শব্দ নেই। বেডরুমে গিয়ে দেখলাম স্রষ্টা অঘরে ঘুমাচ্ছে। না জানি কখন শুয়ে পড়েছে। ভাবলাম জাগিয়ে তুলব। পরে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করি। নিজের জন্য কেনা কতগুলো গুরুত্বপূর্ণ ওষুধ রাখার জন্য ড্রয়ারটা খুললাম। কিন্তু এ কি, ড্রয়ারের ভেতরে তিলঠাই পরিমাণ জায়গা নেই। পুরো স্রষ্টার গহনা গড়িতে ভরপুর। কতগুলো কাচের চুড়ি, নেকলেস, কানের দুল, ইত্যাদি ইত্যাদি। মেয়েটা আসলেই পাগল, নয়তো এত অযথা গয়নাগাটি কেউ এভাবে সাথে করে নিয়ে আসে? ড্রয়ারের ভেতরে হাত দিতেই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম আমি। এক কোণায় একটা কানের দুল পড়ে আছে। খুঁজে দেখলাম এর অন্য পিসটা কোথাও নেই। কানের দুলটা দেখে রীতিমতো হাত পা কাঁপতে শুরু করলো আমার। দুলটা হাতে নিয়ে দৌড়ে পাশের রুমে ছুটে গেলাম। আলমারিটা খুলে তার ভেতর থেকে একটা বক্স বের করি। বক্সের ভেতরে একটা কানের দুল। 1 বছর আগে আমি এখানে রেখেছিলাম এটা। দুটো দুল পাশাপাশি রেখে দেখলাম একদম সেম কালেকশন, সেম ডিজাইন, সব কিছু সেম। হায় আল্লাহ, এটা কি দেখছি আমি! পায়ের তলা থেকে মাটি যেন সরে যেতে লাগলো আমার। আজ থেকে 1 বছর আগে আমার মায়ের খুন হয়েছিল, আর সেই খুনি একটা মেয়ে ছিল। অন্ধকারে ধস্তাধস্তির সময় যার কান থেকে একটা দুল ছিঁড়ে নিয়েছিলাম আমি। এরপর সেই অজ্ঞাতনামা খুনি আমায় ধোঁকা দিয়ে পালিয়ে যায়। নিজের মায়ের খুনিকে খুঁজে পাইনি আমি। আজ দীর্ঘ 1 বছর পরে এ কোন পরীক্ষার মুখোমুখি হলাম আমি? এই কানের দুলটা স্রষ্টার কাছে এলো কি করে? তবে কি? কানের দুল জোড়া হাতে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়লাম। কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎ একটা কথায় মাথায় এলো আমার। আজ থেকে দীর্ঘ 1 বছর আগে যখন সেই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে আমার ধস্তাধস্তি হয়, ওর কান থেকে দুলটা কেড়ে নেবার সময় আমার হাতে দুলটা ছাড়াও আরও একটা জিনিস চলে আসে। সেটা হলো তার রক্ত। তার কানের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল নিশ্চয়, আর রক্তের পরিমাণ এতটাই ছিল, সেই দাগ এতটা তাড়াতাড়ি মুছে যাবার কথা নয়। স্রষ্টা যদি সেই ব্যক্তি হয় যাকে আমি ভাবছি, তবে নিশ্চয় ওর কানে সেই দাগটা থাকার কথা। স্রষ্টার সাথে বিয়ে হয়েছে আমার 1 সপ্তাহ, কিন্তু ও সেইভাবে আমায় কখনো ওর কাছে ঘেঁষতে দিতে চায় না। তাই দাগটা থাকলেও চোখ এড়িয়ে গেছে হয়তো। না, আর সময় নষ্ট করা চলবে না। এখনই গিয়ে ওর কানের দাগটা পরোক্ষ করে দেখতে হবে। এই রহস্যের জট না খেলা পর্যন্ত শান্তি নেই আমার। এই ভেবে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালাম।
তার আগে কানের দুল জোড়া কাপড়ে পেঁচিয়ে যথাস্থানে রেখে দেই। বেডরুমে ঢুকে দেখি স্রষ্টা আপন মনে ঘুমের রাজ্যে বিচরণ করছে। কথায় আছে ঘুমন্ত অবস্থায় মানুষকে দেখতে বেশ নিষ্পাপ লাগে। এই মুহূর্তে মনে হচ্ছে স্রষ্টা থেকে নিষ্পাপ মেয়ে এই পৃথিবীতে কোথাও দেখিনি আমি। ওর মুখের দিকে তাকালেই একটা অন্যরকম মমত্ব বোধ কাজ করে। আমি কি শুধুই সন্দেহ করছি ওর ওপর? শুধুমাত্র একটা কানের দুল কিছুতেই উপযুক্ত প্রমাণ হতে পারে না। নিজের স্ত্রী হিসেবে স্রষ্টার প্রতি আমার সন্দেহ আরোপ হয়তো অমূলক, কিন্তু আমার মনের দুশ্চিন্তা দূর হওয়া না পর্যন্ত যে শান্তি পাচ্ছি না আমি। স্রষ্টার প্রতি সন্দেহর থেকে না হোক, নিজেকে অন্তত ভুল প্রমাণ করার জন্য আমাকে ওর কাছে যেতে হবে। ওর কানের ওপরে কোনো দাগ আছে কিনা পরিষ্কার করতে হবে আমায়। এই ভেবে আমি ধীরে ধীরে বিছানার ওপরে উঠলাম। স্রষ্টার সামান্য শব্দেই ঘুম ভেঙে যাওয়ার অভ্যাস আছে, তাই যা করার ধীরে সন্তর্পণে করতে হবে। আরও ঘনিষ্ঠ হতেই হঠাৎ স্রষ্টার ঘুম ভেঙে গেল। আমি অমনি হকচকিয়ে উঠলাম। নিজেকে বড্ড অপ্রস্তুত মনে হচ্ছে। এতক্ষণে আমায় আদর করার সময় হলো? ঘুম মিশ্রিত কণ্ঠে বলে উঠল স্রষ্টা। স্রষ্টা আমার থেকে সব সময় একটা দূরত্ব বজায় রেখে চলাফেরা করে ঠিক। আমায় একটু ভয় ভয় পায়, কিন্তু একটা জিনিস আগে থেকেই লক্ষ্য করেছি, আমার আদর নেবার জন্য মরিয়া হয়ে ওঠে। আমার বাহ্যিক স্পর্শ ও বেশ উপভোগ করে। হয়তো শুধু স্রষ্টা নয়, সব মেয়েদের ক্ষেত্রেই এমনটা ঘটে। এই মুহূর্তে স্রষ্টার সাথে সময় কাটানোর চেয়েও আগে নিজের মনের আশঙ্কা দূর করা অনেক বেশি জরুরি। শক্ত করে স্রষ্টাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ওর গালে একটা আলতো করে চুমু বসিয়ে দিলাম। মুহূর্তেই ওর শরীরটা আমার স্পর্শ পেয়ে মোচড় দিয়ে উঠল। নিজেকে আমার কাছে সমর্পণ করার জন্য আমার দিকে ফিরল স্রষ্টা। ঠিক তখনই আমি সুযোগ বুঝে নিজের তীক্ষ্ণ দৃষ্টি ওর কানের উপরে নিবদ্ধ করি। মুহূর্তেই সারা শরীরে ঝাঁকুনি দিয়ে উঠল আমার। একটা প্রচণ্ড শব্দে আটকে উঠলাম আমি। চোখের সামনে স্রষ্টার কান কাটার দাগটা জ্বলজ্বল করছে। এতদিন তো খেয়াল করতেই পারিনি এটা। স্রষ্টাকে এক ঝটকায় ছেড়ে বিছানার উপরে বসে পড়লাম। সারা শরীর ঘামতে শুরু করে আমার। এ কি? কি হলো আপনার? আপনি কি ভয় পেয়েছেন? আপনার কি শরীর খারাপ লাগছে? স্রষ্টা উঠে বসে আমাকে প্রশ্ন করে। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না কিছুতেই, কাপা গলায় বলতে থাকি আমি। আপনার হয়েছেটা কি? এমন করছেন কেন? কিছু হয়নি, কিছু হয়নি আমার। না, আপনার কিছু তো হয়েছে, এমন করছেন কেন? বললাম তো কিছু হয়নি। এক কথা বারবার কেন বলছো? আমাকে রেগে যেতে দেখে ভয় পেয়ে গেল স্রষ্টা। একদিকে আমার প্রতি উদ্বিগ্নতা, আবার আমাকে ভয় পাওয়া। অবশ শিশু সবল যার প্রত্যেকটা আচরণ। এই স্রষ্টাকে দেখে আমার আরও বেশি ভয় হতে লাগলো। আমি চোখের সামনে যে স্রষ্টাকে দেখতে পাচ্ছি না, সেদিন মা খুন হওয়ার রাতে কি ওই ছিল? কিন্তু এটা কি করে সম্ভব? স্রষ্টা কি সত্যিই এমন, নাকি এটা ওর একটা মুখোশ? এতটা ছলনা, কপটা, মিথ্যাচার কেউ কি করে হতে পারে? নিজের মনের দুশ্চিন্তা দূর করতে গিয়ে যেটাকে যেন নিজেকে লক্ষ কোটি গুণে বাড়িয়ে দিয়েছি আমি। এ কোন গোলক ধাঁধায় পড়ে গেলাম আমি? কি করে বের হব এই গোলক ধাঁধা থেকে? আমার নিজেরও জানা নেই। পাশ ফিরে দেখি স্রষ্টা আবার শুয়ে ঘুমিয়ে পড়েছে। ভাবলাম একবার আব্বার কাছে ফোন দেব, কিন্তু পরে কিছু একটা ভেবে শুয়ে পড়লাম। যদিও রাতে ঘুম আসবে কিনা জানি না, ভালোই ভালোই সকালটা হোক। সকালে স্রষ্টার ডাকে ঘুম ভাঙল। আমার জন্য হাত পুড়িয়ে রান্না করেছে ও। যদিও এখন জানি কেন ওকে আর নিজের মন থেকে মেনে নিতে পারছি না। মাঝে মধ্যে ভয় করে ওর দিকে তাকাতে। যাই হোক, খেয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে বের হলাম। অফিসে একটা জরুরি মিটিং আছে। আজ ফিরতে হয়তো রাত হবে। যাবার আগে সেটা স্রষ্টাকে জানিয়ে গেলাম। অফিস থেকে বের হতে হতে রাত ৮টা বাজলো। দুপুরে একবার মাত্র কথা হয়েছিল স্রষ্টার সাথে, আর একবার আব্বার সাথে। ড্রাইভ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় খুব একটা জ্যাম নেই আজ, তাই নির্বিঘ্নে যেতে পারছি। তাছাড়া আবহাওয়াটাও খুব একটা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি আসবে মনে হচ্ছে। হঠাৎ আমাকে চমকে দিয়ে একটা মহিলা আমার গাড়ির সামনে এসে পড়ল। ভাগ্যিস দেখে ফেলেছিলাম, একটুর জন্য দুর্ঘটনা ঘটে যায়নি। মহিলাটা গাড়ির সামনে ঠায় দাঁড়িয়ে আছে, নড়ছেও না, সরছেও না। হর্ন দিচ্ছি, তারপরও কাজ হলো না। মহিলার এই অপ্রত্যাশিত আচরণে আরও মেজাজ বিগড়ে গেল আমার। গাড়ি থেকে নেমে পড়ি। এই প্রবলেমটা কি শুনি? কানে শুনতে পান না নাকি? মহিলা নিজের মুখটা একটা ওড়না দিয়ে ঢেকে রেখেছে, তাই চেহারা বোঝা যাচ্ছে না। কি আজব, শুনতে পাচ্ছেন না নাকি? কোনো উত্তর আসলো না।
এ তো মহা মুশকিল। আচ্ছা কে আপনি বলুন তো? কিছু তো বলুন। ভদ্র মহিলা আবারও নির্বাক। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না নাকি? আশ্চর্য! আমি ভদ্র মহিলার কাছে যেতেই সে যেন ভয় পেয়ে দৌড় দিল। অমনি তার ওড়নাটা মুখ থেকে খুলে যায়। মুহূর্তেই অবাক হয়ে গেলাম আমি। শুধু অবাক নয়, অনেকটাই ভড়কে গেলাম। এ তো স্রষ্টা! সেই কারণেই হয়তো একটু পরিচিত লাগছিল। কিন্তু স্রষ্টা এই রাতের বেলা এইভাবে কোথায় যাচ্ছে? এরকম সালোয়ার কামিজ পরে, তাও নিজের চেহারা লুকিয়ে। আমি স্রষ্টার দিকে ছুটে যেতেই ও দ্রুত একটা ক্যাবে উঠে পড়ল। তারপর বিপরীত দিকে, অর্থাৎ আমার অফিসের দিকে চলে যায়। চোখের সামনে কি ঘটলো কিছুই বুঝতে পারছি না। স্রষ্টা এভাবে রাতের বেলা কোথায় যাচ্ছে? আর ও আমাকে দেখে পালিয়ে গেল কেন? স্রষ্টা কোথায় গিয়েছে আমি জানি না। কিন্তু আমিও আজ বাসায় গিয়ে বসে থাকব। ফিরতে তো হবেই ওকে। তারপর দেখি কি উত্তর দেয় ও আমায়। বেশ, এরকম বেকায়দায় ফেলা যাবে আজ স্রষ্টাকে। এই ভেবে দ্রুত ড্রাইভ করে নিজের বাসায় পৌঁছালাম। মেইন গেট পেরিয়ে দরজার সামনে আসতেই দেখতে পাই ভেতর থেকে দরজা লক করা। নিশ্চয় আব্বা আর ছোট ভাই এসেছে গ্রাম থেকে। ওদের আজকেই আসার কথা ছিল। ঈষৎ উৎসুক মনে কলিং বেল প্রেস করতে লাগলাম। একটু পরে ভেতর থেকে দরজাটা খুলতে লাগলো। দেখতে পাচ্ছি আমার সমস্ত ধারণাকে ভুল প্রমাণিত করে স্রষ্টার সামনে দাঁড়িয়ে আছে। নতুন শাড়ি আর গহনাগাটি পরে দাঁড়িয়ে আছে ও। আমায় দেখে একটা অদ্ভুত হাসি দিল। তুমি এসে গেছো? তাড়াতাড়ি ভেতরে এসে রেডি হও। স্রষ্টাকে এই সময় বাড়িতে, তার ওপর এই বেশে দেখে মাথায় যেন বজ্রপাত হলো আমার। মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছি আমি। এটা যদি স্রষ্টা হয়ে থাকে তাহলে রাস্তায় কাকে দেখলাম আমি? এ কি, তুমি এখানে? তুমি কি করছো এখন এখানে? আমি ভয়ে ভয়ে প্রশ্ন করি স্রষ্টাকে। আমি এখানে মানে? আপনি কি বলছেন এসব? আমি আমার বাড়িতে থাকবো না কোথায় থাকবো? না, এ সম্ভব নয়। কিছুতেই সম্ভব নয় এটা। কি সম্ভব নয়? দেখুন আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না আমি। তার মানে তুমি কোথাও যাওনি? না। কিন্তু আমি যে তোমায় এইমাত্র বলেই থেমে গেলাম আমি। না, থাক আর কিছু বলা যাবে না এই মুহূর্তে। স্রষ্টা নিজেও অবাক হয়ে যাচ্ছে আমাকে বিচলিত অবস্থায় দেখে। আচ্ছা, আপনার কি কিছু হয়েছে? এমন করছেন কেন? না, আমি ঠিক আছি। আমার কথা ছাড়ো। কিন্তু তুমি এভাবে সেজেগুজে কোথায় যাচ্ছ? আর কোথায় যাব? আজ রাতে ভাবলাম আপনার সাথে একটু বেরোবো, কিন্তু এখন আপনাকে যেরকম দেখছি, না থাক আরেকদিন যাব। স্রষ্টার সাথে বাসার ভেতরে ঢুকলাম আমি। ওর সমস্ত ব্যবহার আচরণ রীতিমতো অবাক করে দিচ্ছে আমায়। রাস্তায় যে মেয়েটার সাথে দেখা হলো, তার কথা মাথা থেকে সরাতেই পারছি না কিছুতেই। মেয়েটা এভাবে আমার সামনে কেন এসে পড়ল? কি উদ্দেশ্য ছিল ওর? কিছুই জানি না আমি। শুধু এইটুকু জানি আমার রহস্যের জট খুলতে তাকে ভীষণ দরকার আমার। ড্রয়িং রুমের সোফায় বসে বসে কথাগুলো ভাবছিলাম। হঠাৎ একটা চায়ের কাপ এগিয়ে আসলো আমার দিকে। আমি এলাচে দেওয়া চা পছন্দ করি। স্রষ্টা তাই এলাচ চা তৈরি করে এনেছে আমার জন্য। ও আবার দুধ চা ছাড়া কোনো চা খায় না। আমার সামনে অন্য একটা সোফায় বসে চায়ের কাপটা মুখে নিল স্রষ্টা। ঠিক তখন আমি একটা প্রশ্ন ছুড়ে দিলাম ওর দিকে। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দেবে স্রষ্টা? হ্যাঁ বলুন। তুমি কিছু মনে করবে না তো? না, মনে করব না। চায়ের কাপে চুমুক দিতে দিতে। আচ্ছা, তোমার কানের উপরে ওই কাটার দাগটা কিসের? আমার কথাটা শোনা মাত্রই যেন অপ্রস্তুত হয়ে পড়ল স্রষ্টা। চা আটকে যায় ওর গলায়। কেশে পুরো একাকার করে ফেলেছে। আমি চায়ের কাপটা রেখে ছুটে ওর কাছে গেলাম। এ কি? কি হলো তোমার? স্পষ্ট দেখতে পাচ্ছি স্রষ্টার আমার করা প্রশ্নে ভয় পেয়ে গিয়েছে। কোনোভাবেই সেটা এড়িয়ে যেতে চাইছে ও। এক গ্লাস জল দিয়ে ওর কাশিটা থামালাম। এখন অনেকটাই স্বাভাবিক লাগছে। কিন্তু আমিও ছেড়ে দেবার পাত্র নই। ওর সামনে আবারও সেই প্রশ্নের পুনরাবৃত্তি করি। কি হলো? বললে না তো দাগটা কি করে এলো? কিছু জানি না আমি। জানো না? জানো না মানে কি? না মানে মনে নেই আমার। দায়সারা উত্তর। কি বলো? তুমি এত বড় একটা আঘাত পেলে আর সেটা তোমার মনে নেই? অদ্ভুত। বললাম না মনে নেই। তারপরেও কেন একই প্রশ্ন করছেন? বেশ উত্তেজিত হয়ে বলে উঠল স্রষ্টা। তারপর উঠে উপরের রুমের দিকে চলে যায়। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। কি আশ্চর্য! একটা সামান্য প্রশ্ন করাতে এইভাবে রিয়েক্ট কেন করলো জানি না।
ও নিশ্চয় কিছু একটা লুকোচ্ছে আমার থেকে, যা আমি জানি না। হঠাৎ ফোনটা বেজে উঠল। ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসি আমি। স্ক্রিনের দিকে তাকাতেই দেখি বাবার ফোন কল। হ্যালো, কেমন আছো বাবা? আমি তো ভালোই আছি। তোরা কেমন আছিস বল? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আচ্ছা, মিছিল কেমন আছে? আমার ছোট ভাইয়ের নাম মিছিল। ও ভালো আছে। শোন একটা কথা। হ্যাঁ বলো। আমরা কাল শহরে আসছি। আমার সাথে মিছিলও আসবে। তোদের কোনো সমস্যা হবে না তো? সমস্যা হবে মানে? কি যে বলো না। তুমি যখন খুশি যাকে খুশি নিয়ে এসো আমার বাসায়। আচ্ছা ঠিক আছে। আর তুই কিছু মনে করিস না। ওইটা তো এমনি মজা করে বললাম। হুম। তোমরা যত দ্রুত সম্ভব চলে আসো। তোমাদের পেলে স্রষ্টাও খুশি হবে। বাবার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। বাবা আর ভাই আসছে অনেকদিন পরে। অবশ্য বিয়েটা আমাদের গ্রামের বাড়িতে বসেই হয়েছিল। আমাদের বাসায় এই প্রথম আসছে ওরা। এটা ভেবে খুশি লাগছে। কিন্তু সমস্ত ভালো লাগার ভেতরেও যখন স্রষ্টা আর রাস্তায় দেখা হওয়া সেই মহিলার কথা মনে পড়ে, সকল আনন্দ ভালো লাগা নিমেষে বিষাদ আর দুশ্চিন্তায় পরিণত হয়। আমি নিজেও জানি না এই ভয়ঙ্কর দুশ্চিন্তা থেকে কবে বের হতে পারবো। তবে যত সম্ভব আমাকে এই দুশ্চিন্তা থেকে বের হতে হবে। কোনো মানুষের পক্ষে এত টেনশন বয়ে বেড়ানো সম্ভব নয়, বিশেষ করে আমার পক্ষে। পরের দিন বিকাল বেলায় বাসায় বাবা আর ছোট ভাই চলে আসে। ওরা আসাতে স্রষ্টাও বেশ আনন্দিত। আমারও ওদের পেয়ে কিছুটা হলেও দুশ্চিন্তা হ্রাসটা লাঘব হলো। অবশ্য আমি বাবার সাথে স্রষ্টার আর সেই মহিলার বিষয়ে আলোচনা করি। বাবা শুনে আমায় ধৈর্য ধরার পরামর্শ দিলেন। তবে উনি নিজেও খানিকটা চিন্তিত হয়ে পড়েন এই নিয়ে। এরপর যখন সন্ধ্যা প্রায় ৭টা, ছাদে একা একা পায়চারি করছি আমি। একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো আমার কাছে। আমি রিসিভ করতে একটা মহিলার কণ্ঠস্বর ভেসে আসলো ওপাশ থেকে। আপনি মিস্টার সৌহার্দ্য জামান? হ্যাঁ, আমি সৌহার্দ্য। বলুন, আপনার জন্য একটা খাস খবর আছে। খবর? কিসের খবর? আর আপনি কে? আমার পরিচয় পরে দিচ্ছি। আগে একটা লোকেশন দিচ্ছি, ওইখানে চলে আসুন। লোকেশন? কিসের লোকেশন? আজ থেকে ১ বছর আগে আপনার মা মারা গিয়েছিল না? মানে আপনারা যতদূর জানেন। হ্যাঁ, খুনি মাকে মেরে লাশটা নদীতে ফেলে দেওয়া হয়েছিল। তারপর এক পর্যায়ে পুলিশ তাকে আর খুঁজে না পেয়ে মৃত ঘোষণা করে দেন। কিন্তু কি হয়েছে বলুন তো? ঠিক আপনার মাকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু উনি সেদিন মারা যাননি। উনি এখনো বেঁচে আছেন। হোয়াট? কি বলছেন আপনি এটা? লোকটার কথা কিছুতেই নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছি না আমি। দেখুন, দীর্ঘ ১ বছর পর কোমা থেকে ফিরলেন উনি। তারপর ওনার মুখ থেকে আপনাদের বিষয় বিস্তারিত জানতে পারলাম। আর হ্যাঁ, উনি এটাও জানেন কে তাকে খুন করার চেষ্টা করেছিল এবং কেন। সবটা মনে করতে পেরেছেন উনি। মহিলাটার কথা শুনে যেন হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল আমার। যেন একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে উঠল শরীরটা। মা কি সত্যিই বেঁচে আছে? আর সেটা কিনা এতগুলো দিন পরে জানতে পারছি আমি। নাকি আমাকে ফাঁদে ফেলার ষড়যন্ত্র করছে কেউ? এই মুহূর্তে কি করা উচিত আমার? না, এই বিষয়ে আগে বাবার সাথে কথা বলতে হবে। তারপর যা করার করব। ফোনটা রেখে ড্রয়িং রুমের ভিতরে ছুটে গেলাম আমি। আমার মুখ থেকে সবটা শুনে অবাক হয়ে গেল বাবা। কি বলিস কি? তোর মা বেঁচে আছে? কিন্তু কি করে সম্ভব হলো সেটা? হ্যাঁ বাবা, আমিও তো অবাক হলাম এটা শুনে। প্রথমে তো বিশ্বাসই করতে পারিনি। আচ্ছা, ফোন যে করেছিল তার কোনো পরিচয় জানতে পেরেছিস কি? না, উনি তো নিজের বিষয়ে কিছুই বললেন না আমায়। কিন্তু জায়গাটা কোথায়? কোন জায়গা থেকে লোকেশনটা এসেছিল? উনি তো লোকেশন পাঠিয়ে দিয়েছেন আমায়। খুব একটা দূরেও নয়। এখান থেকে এই ধরো যেতে ঘন্টা খানেকের মতো লাগবে। আমাদের কি পুলিশের সাথে এই বিষয়ে আলোচনা করা উচিত? আমিও একই কথা ভাবছি। আমরা পুলিশকেই বরং আগে জানাই। একটা উড়ো কলের উপর পুরোপুরি বিশ্বাস করা ঠিক হবে না। একদম ঠিক বলছিস। কিন্তু আমার কি মনে হয় জানিস কি? আমার মনে হয় কেউ মিথ্যা বলছে না তো আমাদের। আর দেখ, তোর মাকে নিয়ে কেউ কেন এমন একটা মিথ্যাচার কেন করবে আমাদের সাথে? কি লাভ তাদের? সেটাও ঠিক। তাহলে কি করা উচিত আমাদের? চল, আমরা বরং বেরিয়ে পড়ি। সেই রকম পরিস্থিতি হলে আমরা ওইখান থেকে পুলিশকে ইনফর্ম করতে পারবো। তাহলে এখন কাউকে কিছু জানাবো না? না থাক, ঠিক আছে। তুমি যেটা ভালো মনে করো। বাবার সাথে কথা সেরে নিজের রুমের দিকে পা বাড়ালাম। ঠিক তখনই দেখতে পাই স্রষ্টা দাঁড়িয়ে আছে আমার সামনে।
তার মানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনছিল এতক্ষণ। এ কি তুমি এখানে? আপনারা কি আলোচনা করছিলেন দুজন মিলে? কেন, তুমি কিছু শুনতে পাওনি? না, আমি তো এই মাত্র এলাম। আমাদের মা, সবার জানা মতে ১ বছর আগে যার খুন হয়েছিল, আজকে হঠাৎ করেই কেউ ফোন করে আমাদের ইনফর্ম করলো মা মারা যায়নি, এখনো বেঁচে আছে সে। কি বলছেন আপনি এটা? তবে এতগুলো দিন কোথায় ছিলেন উনি? আমি লক্ষ্য করছি স্রষ্টার মুখমণ্ডল জুড়ে ভয়ের ছাপ স্পষ্ট। এমন মনে হচ্ছে মা ফিরে আসার খবর শুনে ভয় পেয়ে গিয়েছে ও। এতগুলো দিন নাকি মা কোমায় ছিল, আজকেই জ্ঞান ফিরেছে তার। তো এখন কি করবেন আপনি? কি আর করব, আমি আর বাবা মায়ের কাছেই যাচ্ছি তাকে ফিরিয়ে আনতে। না, যাবেন না, যাবেন না আপনি। এই বলে যেন আঁতকে উঠল স্রষ্টা। যাব না? কিন্তু কেন? আর তুমি আমাকে নিষেধ করছো কেন সেটাই তো বুঝতে পারছি না। না কিছু না, ভারী অদ্ভুত তুমি। এতদিন বাদে মাকে ফিরে পেয়েছি আমরা, সেটা জেনেও কিনা হাত পা গুটিয়ে ঘরে বসে থাকবো? এটা হয় কখনো? স্রষ্টা আর কিছু না বলে বেরিয়ে গেল। আমি অবাক হচ্ছি ওর এই আচরণে। এমন মনে হচ্ছে স্রষ্টা কিছুতেই চাইছে না মা এই বাড়িতে ফিরে আসুক। একটা ভয় বাসা বেঁধেছে ওর মনে। মা আসাতে হয়তো রহস্যের জট অনেকটাই খুলবে। আর সেদিন রাতের সেই অজ্ঞাতনামা নারীকে খুঁজে বের করতে পারবো আমি। তাই মায়ের ফিরে আসাটা যেমন আমার পরিবারের জন্য মঙ্গল, ততটা আমার জন্যও। নয়তো এভাবে মনের ভেতরে একটা সন্দেহর বীজ বপন করে স্রষ্টার সাথে সংসার করাটা অসম্ভব হয়ে পড়বে আমার জন্য। রাত ৮টার দিকে আমি আর বাবা বেরিয়ে পড়লাম। ওই মহিলা যে লোকেশনের কথা বলেছে, কাজের সূত্রে কয়েকবার সেখানে যাওয়া হয়েছে আমার। তাই পথ চিনতে খুব একটা অসুবিধে হলো না। রাস্তায় জ্যাম থাকার কারণে আমাদের গন্তব্যে পৌঁছাতে একটু দেরি হলো। এই তো এই জায়গাটা, এখান থেকে ভেতরে যেতে হবে আমাদের। আমি বাবাকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা একটা কাজ কর, তুই ভিতরে গিয়ে আমাকে ফোন করে কনফার্ম কর। যদি উল্টাপাল্টা কিছু দেখিস তবে জানাবি, আমি পুলিশকে কনফার্ম করব। কিন্তু বাবা, আমরা তো এখনো জানাইতে পারিনি পুলিশকে। দেখ সৌহার্দ্য, তোর মা এতদিন পরে সুস্থ হয়ে ফিরছে, আমি চাই না পুলিশ তাকে নিয়ে টানাটানি শুরু করুক, সেটা ওর জন্য ভালো হবে না। আশা, বুঝতে পেরেছি, আমি তাহলে ভেতরে যাচ্ছি। বাবাকে রেখে ভেতরের দিকে পা বাড়ালাম আমি। একটা পুরনো গুডাউনের ভেতরে ঢুকলাম আমি। কিন্তু মা এটার ভিতরে কেন? মাথায় ঢুকছে না আমার। হিসাব অনুসারে তার হাসপাতালে থাকার কথা। না জানি ওই মহিলা ঠিক কী চাইছে। আমি ধীরে ধীরে পা বাড়াতে লাগলাম। বেশ শুনশান একটা জায়গা, একটু ভয় ভয়ও লাগছে। মাঝে মাঝে এমন মনে হচ্ছে কেউ একটা ফলো করছে আমার পেছন থেকে। কিন্তু পিছনে ঘুরতেই কেবল অন্ধকার আর শূন্যতা ছাড়া কিছুই দেখতে পেলাম না। যাই হোক, গা ছমছমে পরিবেশে ভিতরে দিয়ে সামনের দিকে যেতে লাগলাম। হঠাৎ বুঝতে পারলাম কেউ একটা ছুটে আসছে আমার দিকে। সে আমাকে পেছনে ফেরার সুযোগ না দিয়েই মাথায় সজোরে আঘাত করলো। আঁতকে উঠলাম আমি। মাথাটা চেপে ধরে মাটিতে বসে পড়লাম। চারপাশটা ক্রমশ অন্ধকার হয়ে আসতে লাগলো। বুঝতে পারলাম জ্ঞান হারাচ্ছি আমি, অথবা মারা যাচ্ছি। নিজের সর্বশক্তি দিয়ে চোখ মেলার চেষ্টা করেও ব্যর্থ হই। মাটিতে লুটিয়ে পড়ি কোনো ক্রমে। উপরে একটা চোখ মেলে তাকালাম। তারপরে যা দেখতে পাই আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি কোনোদিন। দেখতে পেলাম বাবা হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। তার সেই লাঠিতে আমার রক্ত লেগে আছে। উনি হয়তো ভাবছেন আমি জ্ঞান হারিয়েছি, তাই দেখতে পাইনি তাকে। জ্ঞান ফেরার পরে দেখতে পাই আমি একটা হসপিটালের বেডে শুয়ে আছি। মাথায় একটা মোটা ব্যান্ডেজ করা, ভেতরে প্রচুর যন্ত্রণা হচ্ছে। আমার জ্ঞান ফিরতে দেখে নার্স বাইরে ছুটে গেলেন। তার একটু পরে বাবা, ভাই আর স্রষ্টা তড়িঘড়ি করে ভেতরে প্রবেশ করলো। স্রষ্টা আর মিছিল আমাকে এই অবস্থা দেখে রীতিমতো কান্না শুরু করে দিল। বাবা তাদের সান্ত্বনা করে এগিয়ে আসলেন আমার দিকে। সৃষ্টিকর্তার কাছে অসংখ্য শুক্রিয়া, তিনি বাঁচিয়ে দিয়েছেন তোকে। বাবার মুখে হাঁ করে তাকিয়ে আছি আমি। কি হচ্ছে এসব আমার সাথে? মনে হচ্ছে আমি আর বাস্তবে নেই, ভিন্ন একটা অভিনয়ে চলে এসেছি। নিজের চোখে বাবাকে আঘাত করতে দেখেছি আমাকে। সেটা তো আর মিথ্যে নয়। আমি নিশ্চিত বাবা ভুলেও ভাবতে পারছেন না আমি দেখে ফেলেছিলাম তাকে। কিন্তু আমাকে আঘাত করে আবার হাসপাতালে ভর্তি করে সুস্থ করে তোলার অর্থ কী? না, এবারে দেখছি টেনশনে মাথা ছিঁড়ে যাবার উপক্রম আমার। একটু পরেই ভেতরে একটা লোক এসে ঢুকলো, সাথে একজন পুলিশ। পুলিশ আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, উনি গোডাউনের দারোয়ান। গতকাল রাতে উনি যথাসময়ে না আসলে হয়তো বাঁচানো যেত না আপনাকে। উনি আমায় বাঁচিয়েছেন মানে? বুঝলাম না আমি।
কেন বাবু? আমি যখন নিজের স্ত্রীর সাথে ফোনে কথা বলতে বলতে বাইরে বের হচ্ছিলাম, তখন হঠাৎ কেউ গোডাউন থেকে ছুটে পালিয়ে যেতে দেখলাম। হয়তো আমাকে দেখে ফেলেছিলেন উনি। তারপর একটু এগিয়ে যেতে আপনার সেন্সলেস বডি দেখতে পাই। ততক্ষণে লোকটা পালিয়ে যায়। কিন্তু আপনার কথা ভেবে আমি আর পিছু নিলাম না তার। দারোয়ানের কথা শুনে আরও ভয় হতে লাগলো আমার। তার মানে বাবা ইচ্ছে করে বাছায়নি আমায়। আমায় খুন করার উদ্দেশ্য ছিল তার। হে সৃষ্টিকর্তা, এ কোন কঠিন পরিস্থিতির মুখে দাঁড় করালে আমায় তুমি। আমার নিজের বাবা খুন করতে চাইছে আমায়। আমি কি এমন ক্ষতি করেছি তার? বাবা কেন এটা করলো আমার সাথে? তার মানে মায়ের ফিরে আসা, ফোন কল এসব কিছু বাবার ষড়যন্ত্র ছিল। কিন্তু বাবার এসব করে কি লাভ? কেন সে এসব করছে? একটু পরে পুলিশ আর সেই দারোয়ান বেরিয়ে গেল। বাবা আবারও আমার সাথে কথা বলা শুরু করলো। এখন কেমন লাগছে বাবা? শরীরটা ভালো লাগছে তো? এই মুহূর্তে বাবার সাথে কথা বলতেও ঘৃণা হচ্ছে আমার। ভাবতেই অবাক লাগছে, উনি আমার নিজের বাবা, যাকে আমি এতটা সম্মান করি, ভালোবাসি, সে কিনা আমার বিরুদ্ধেই এত বড় ষড়যন্ত্র চালাচ্ছে, তাও পিছন থেকে। কিন্তু এই মুহূর্তে কিছুতেই বুঝতে দিলে চলবে না তাকে। আমি তার চালাকি ধরতে পেরেছি। যাই হোক, এখন কিছু না জানার ভান করে থাকতে হবে, নয়তো সত্যটা পর্যন্ত পৌঁছাতে পারবো না কোনোদিন। পুলিশের ডাকে বাবা কেবিনের বাইরে বেরিয়ে গেলেন। ভেতরে মিছিল আর স্রষ্টা। স্রষ্টা এসে আমার পাশে বসলো। মিছিল দাঁড়িয়ে আছে। আমি যেতে বারণ করেছিলাম আপনাকে, তারপরেও কেন গেলেন? আমি তো কেবল আমার মাকে উদ্ধার করতে গিয়েছিলাম। আচ্ছা আপনিই বলুন, মৃত মানুষ ফিরে আসে কখনো? আমার তো শুনেই সন্দেহ হয়েছিল কেউ ফাঁসাতে চাইছে আপনাকে, তাই তখন বারণ করি। কিন্তু আপনি যে আমার কোনো কথা কানে নিলেন না। স্রষ্টার কথাগুলো সত্যিই ভীষণ যৌক্তিক। আমি নিজেও এতটা ডিপলি ভাবিনি। কিন্তু স্রষ্টাও তো আমার সন্দেহের তালিকার বাইরে নয়। বাবার বিরুদ্ধে প্রমাণ আমি নিজেই। কিন্তু স্রষ্টা, ওর আসল রূপ কি করে সামনে আনবো আমি? ও কি সত্যিই আমার ভালো চায়, নাকি এটা ওর একটা মুখোশ, ঠিক বাবার মতো? এই পৃথিবীতে আমিই বোধহয় একমাত্র হতভাগা মানুষ, যাকে কিনা তার জন্মদাতা পিতা খুন করতে চাইছে, যাকে কিনা নিজের স্ত্রীকে প্রতিক্ষণ আর প্রতি মুহূর্তে সন্দেহর চোখে দেখতে হচ্ছে। এই যন্ত্রণাদায়ক জীবনের থেকে মৃত্যু অনেক অনেক শ্রেয়। কিন্তু মায়ের খুনির পরিচয় না জেনে আমার বাবা কেন খুন করতে চাইছে আমায়, এটা না জেনে মরেও শান্তি পাবো না আমি। তাই আমাকে যে করেই হোক সমস্ত প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। এর থেকে পালিয়ে বাঁচার কোনো রাস্তা নেই আমার। কি হলো, কি ভাবছেন এত? স্রষ্টার কথায় ভাবনায় ঘোর কাটলো আমার। না, কিছু না। ডাক্তার বলেছে কাল সকালে রিলিজ দেওয়া হবে আপনাকে। ততক্ষণ এই হাসপাতালেই থাকতে হবে। ও, তা তুমি কি সিদ্ধান্ত নিলে? কি সিদ্ধান্ত? এখানেই থাকবে নাকি বাসায় যাবে? বারে, আপনি অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছেন, আর আমি কিনা আপনার স্ত্রী হয়ে বাড়ি গিয়ে আরাম করব? এটা হতে পারে? তুমি তো বড়দের মতো কথা বলা শিখে গেছো দেখি। স্রষ্টা আমার কথার অপ্রস্তুরে একটা লজ্জা মিশ্রিত হাসি দিল, আর কিছুই বলল না। সারাদিন কেটে গেল। স্রষ্টা আমার কথায় সন্ধ্যার পরে স্রষ্টা মিছিলকে নিয়ে বাসায় চলে গেছে। বাবার কথা জানি না। আজকে একটু তাড়াতাড়ি আমি মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়ি। রাতের বেলা হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল আমার। ঘুম কাতরে চোখে দেখতে পাই কেউ একটা আমার কেবিন থেকে বেরিয়ে গেল। মাথা ব্যথা অনেকটা কমেছে আমার। আর কিছু না ভেবে উঠে পড়লাম আমি। তারপর তার পিছু নেই। একটা মেয়ে, বোঝাই যাচ্ছে পুরো সেদিনের রাস্তায় দেখা সেই মেয়েটার মতো বেশভূষা, যাকে দেখতে কিনা হুবহু স্রষ্টার মতো। এমনকি আমি এটাও জানি না ওটাই স্রষ্টা কিনা। যাই হোক না কেন, আজ আর একে ছেড়ে দিলে চলবে না। এত রাতে লুকিয়ে লুকিয়ে আমার কাছে কি এমন কাজ ওর, সেটা ওর মুখ থেকে বের করতে হবে। তাছাড়া ওকে ধরতে পারলে ওই স্রষ্টা কিনা সেটাও জানতে পারবো আমি। মেয়েটা আমার থেকে মাত্র কয়েক গজ দূরে। হাসপাতালে পিনপতন নীরবতা বিরাজ করছে, আর আমি সমস্ত নীরবতা ভেঙে অজ্ঞাতনামা মেয়েটার পিছু নিলাম। এক পর্যায়ে হাসপাতালের বাইরে বেরিয়ে পড়ে সে। তারপর রাস্তা ধরে এগিয়ে যায়। আমিও আপ্রাণ চেষ্টা করছি তাকে পাকড়াও করবার। তাড়াহুড়োতে ঘড়ি দেখা হয়নি, তবে রাত 1:30 কি 2টো বেজেছে এইটুকু আন্দাজ করতে পারছি। লোকজন তো দূর, রাস্তায় কোনো প্রকার যানবাহন পর্যন্ত চোখে পড়ছে না। চারিদিকে কেবল শূন্যতা আর শূন্যতা। মেয়েটা ছুটতে ছুটতে এক পর্যায়ে হোঁচট খেয়ে পড়ল। সৃষ্টিকর্তা যেন আজ একটু বেশিই সহায় আমার। তা না হলে এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে?
সর্বশক্তি দিয়ে ছুটে যাই আমি। সে উঠে পা বাড়াতে না বাড়াতে হাতটা খপ করে ধরে ফেললাম আমি। তারপর ওর মুখ থেকে ওড়নার পর্দাটা সরিয়ে নিলাম। যা অনুমান করেছিলাম তাই, রাস্তায় দেখা হওয়া সেই মেয়েটা। নিজের সামনে যেন স্রষ্টাকেই দেখেছি আমি। মেয়েটা নিজেকে ছাড়িয়ে পালিয়ে যেতে চাইছে, কিন্তু আমার হাত থেকে নিজেকে মুক্ত করার যে এত সহজ নয় তার জন্য। কোথায় পালাচ্ছ? তোমার সব খেলা শেষ। ধরে ফেলেছি তোমায় আমি। তাকে উদ্দেশ্য করে বলে উঠলাম আমি। ছাড়ুন, আমায় ছাড়ুন বলছি। ভালো হচ্ছে না একদম। ভালো হচ্ছে না মানে? রাতের বেলা একটা অপরিচিত মানুষের কাছে লুকিয়ে লুকিয়ে যাওয়াটা কি খুব ভালো কাজ মনে হয় তোমার কাছে? আমায় ছেড়ে দিন, দয়া করে ছাড়ুন আমায়। না, ছাড়বো না। আজ তো কিছুতেই ছাড়ছি না তোমায়। সেদিন তো পালিয়ে বেঁচেছিলে, আজকে বাঁচাবে তোমায়? আপনার কোনো ধারণাই নেই আমার সম্পর্কে। জানেন কি করতে পারি আমি? মেয়েটার কথা শুনে আমি আরো বেশি অবাক হয়ে যাচ্ছি। তুমি কে? কেন আমার সাথে লুকোচুরি খেলা খেলছো? কি চাও তুমি? জানতে চান কি চাই আমি? হ্যাঁ, জানতে চাই। আর জানতে চাই বলেই তো ছুটে ছুটে এলাম আমি। ঠিক আছে, আমি বলবো। তার আগে হাতটা ছাড়ুন। আর তুমি পালিয়ে যাও, তাই না? তোমার বুদ্ধির জবাব নেই সত্যিই। না, আমি পালাবো না। যদি জানার এত ইচ্ছা থাকে একবার হাতটা ছেড়ে দেখুন। একদম চালাকি করার চেষ্টা করো না। না, করবো না চালাকি। অজ্ঞতা মেয়েটার হাত ছেড়ে দিলাম আমি। এমনিতে আমার আওতার ভেতরে আসে সে, তাই পালাতে চাইলেও এত সহজে পালাতে পারবে না সে। মেয়েটা তার বুকের ভেতরে হাতটা ঢুকিয়ে দিল। কিছু একটা বের করতে চাইছে মনে হচ্ছে। এই, তুমি এটা কি করছো? কি বের করছো এটা? ভয় পাবেন না, প্রমাণ বের করছি। আপনি জানতে চেয়েছিলেন না আমি কে? এই বলে মেয়েটা আমাকে অবাক করে দিয়ে ওর বুকের ভেতর থেকে একটা পিস্তল বের করে। আমি যেন পুরো বোকা বনে গেলাম তার সামনে। না, তুমি এটা করতে পারো না। এভাবে ধোঁকা দিলে আমায় তুমি? ছি, আমি বিশ্বাস করেছিলাম তোমায়। চুপ থাকো, একদম চুপ থাকো। তোমার মুখে বিশ্বাস আর অবিশ্বাসের কথা মানায় না। আর ভেবো না আমি ছেড়ে দেব তোমায়। এক এক করে সব কিছুর শোধ তুলবো। মেয়েটা কি বলছে এসব? আমার ওপর এত কি রাগ ওর? আর কিসের শোধ তোলার কথা বলছে ও? আমার মাথায় ঢুকছে না কিছুই। তুমি কি বলছো এসব? যা বলছো ভেবে বলছো তো? আমি তোমায় চিনি না, জানি না। কিসের শোধ তুলতে চাও আমার ওপরে তুমি? নাকি তুমি আমার পরিচিত কেউ? আচ্ছা, তুমি স্রষ্টা নও তো? প্রশ্নগুলো শেষ করতে না করতেই আমাদের পাশে দিয়ে একটা ট্রাক এসে দাঁড়ালো। মেয়েটা আমার দিকে পিস্তলটা তাক করে রেখে গাড়িতে গিয়ে উঠল। ভারী শেয়ানা মেয়ে সে। আমি তার পিছু করছি। এটা খেয়াল করে পালানোর বন্দোবস্ত ভালোভাবেই করে ফেলেছিল। এভাবে আমাকে মৃত্যুর সামনে দাঁড় করিয়ে এক পর্যায়ে পালিয়ে যায় মেয়েটা। আমার হাঁ করে তাকিয়ে সেই দৃশ্য দেখা ছাড়া কোনো উপায় ছিল না। তবে যাই হোক না কেন, এই মেয়েটা কিছুতেই স্রষ্টা হতে পারে না, এটা আমি নিশ্চিত। স্রষ্টা এতটা দুরন্দর প্রকৃতির কখনোই নয়। তাছাড়া চেহারার মিল থাকলেও দুজনের আচরণ ব্যবহার আকাশ পাতাল ব্যবধান। পরক্ষণেই বাবার কথা মাথায় আসে আমার। আমি তো ছোটবেলা থেকেই তাকে একজন ফেরেশতার চোখে দেখে এসেছি। সেই মানুষটা যদি আমার সাথে এমন একটা জঘন্য কাজ করতে পারে, তার ভেতরে যদি এমন একটা পশু সত্তা লুকিয়ে থাকতে পারে, তবে স্রষ্টার ভেতরে কেন নয়? আমি জানি না এই মেয়েটা স্রষ্টা নাকি অন্য কেউ। তবে সে যাই হোক না কেন, বাবার সাথে তার নিশ্চয় কোনো যোগাযোগ আছে, এটা অনেকটা নিশ্চিত আমি। বাবা মারতে চায় আমায়, সেও ক্ষতি করতে চায় আমার। আবার আজকে রাতেই আমার হাসপাতালে থাকার বিষয়ে জেনে এই পর্যন্ত চলে এলো সে। কেউ সাহায্য না করলে এগুলো একার পক্ষে সম্ভব নয় কিছুতেই। তাই সবার আগে আমাকে এটা জানতে হবে বাবার সাথে এই মেয়েটার কোনো যোগাযোগ আছে কিনা। আর সেই যোগাযোগ কিসের ওপর ভিত্তি করে? এই প্রশ্নের উত্তর জানতে পারলে আমার রহস্য উন্মোচনের পথটা আরও সহজ হয়ে যাবে। এতক্ষণ ছুটতে ছুটতে বেশ ক্লান্ত হয়ে পড়েছি। আবারও হাসপাতালের দিকে পা বাড়ালাম। মাথায় আবারও পেইন হচ্ছে, আর সেটা হওয়াই স্বাভাবিক। এতক্ষণে যা স্টেজ গিয়েছে, নিজের কেবিনে গিয়ে শুয়ে পড়ি। আর তারপর সকাল হবার জন্য অপেক্ষা করতে থাকি। সকালবেলা স্রষ্টা, মিছিল আর বাবা সবাই এলো হাসপাতালে। আমাকে রিলিজ করা হবে আজকে। আমায় সুস্থ হয়ে উঠতে দেখে সবাই বেশ আনন্দিত, বাবাও আনন্দিত। তবে আমি ভালো করে জানি তার এই আনন্দের পেছনে লুকিয়ে আছে একরাশ ব্যর্থতার হতাশা। সুযোগ পেয়েও নিজের সন্তানকে খুন করতে না পারার হতাশা। হয়তো আবারও সুযোগ খুঁজছে সে।
নিজের অসমাপ্ত কাজকে কিভাবে সম্ভব করা যায়? ভাইয়া, আজ তোমায় রিলিজ করা হবে, তাই না? মিছিল বেশ উৎসুক স্বরে আমায় প্রশ্ন করে। হ্যাঁ রে। তার মানে আজকেই বাসায় যাচ্ছ তুমি? হুম। মিছিলকে দেখে একটা বুদ্ধি আসলো আমার মাথায়। কেবিনে আমার সাথে মিছিল একাই ছিল এখন। বাবা আর স্রষ্টা বাইরে ফর্মালিটির স্বার্থে ব্যস্ত। আমি মিছিলকে আমার কাছে ডাকি। শোন ভাই, একটু আমার কাছে আয়, আমার পাশে বস। মিছিল আমার কথা মতো আমার পাশে বসলো। আমি জড়িয়ে ধরলাম ওকে। তারপর আরও অধিক ঘনিষ্ঠ হলাম ওর। দেখ, তোকে একটা প্রশ্ন করি, কাউকে আবার বলবি না কিন্তু। কি প্রশ্ন ভাইয়া? রাতে কার সাথে ঘুমিয়েছিলি তুই? তোর ভাবির সাথে, নাকি বাবার সাথে, নাকি একাই? বাবার সাথে ঘুমিয়েছিলাম। কিন্তু তুমি জানো ভাইয়া, কিন্তু কি বলবো উচ্চ স্বরে, আমার খুব ভয় করছিল রাতে। ভয় করছিল? কিন্তু কেন? বাবা তো ছিল তোর সাথে। না, ছিল না। ছিল না মানে কি বলছিস তুই? এ তো কেঁচো খুঁড়তে যেন সাপ বেরিয়ে আসলো ধীরে ধীরে। তুমি তো জানো মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায় আমার। কাল রাতে ঘুম ভেঙে যেতে দেখি বাবা নেই পাশে। তখন খুব ভয় করছিল আমার। বাবা কোথায় ছিল তুই জানিস কিছু? না, তা তো জানি না। তবে সে আবার ভোর রাতের দিকে ফিরেও আসে। তুই কি তাহলে এত সময় জেগেছিলি? না, তবে বাবা রুমে আসতেই টের পাই আমি। আচ্ছা, আর কি কিছু লক্ষ্য করেছিস? না তো, আর কি? ও, এই শোন, আমার আর একটা কাজ করে দিবি? তার বদলে যা চাইবি তাই দেব। কি কাজ ভাইয়া? বাবার ফোনটা ম্যানেজ করে দে আমায় একটু। আর শোন, ভুলেও যেন জানতে না পারে আমি চেয়েছি ফোনটা। তুই গেম খেলার কথা বলে নিয়ে আয়। এটা কোনো কাজ হলো? আমি এখনই নিয়ে আসছি। মিছিল বেরিয়ে গেল। আমার ছোট ভাইটা সত্যিই খুব কাজের। ওর থেকে এত কিছু জানতে পারলাম। এখন বাবার ফোনটা হাতে পেলে হয়তো কোনো না কোনো ক্লু পেলেও পেয়ে যেতে পারি। তাছাড়া একবার ট্রাই করে তো দেখাই উচিত। কারণ বর্তমানে ফোনটাই একমাত্র মানুষের যোগাযোগের মাধ্যম। অপরাধীর ফোন ঘাঁটলে অনেক সময় অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়। একটু পরে মিছিল ফোন নিয়ে এলো। আমি ওকে বাইরে পাঠিয়ে দিয়ে ভালো করে ফোনটা ঘাঁটতে লাগলাম। বাবার সাথে নিজের পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে ফাইল সেভ ওপেন করে ফেললাম। ভেতরে অনেকগুলো ফোল্ডার দেখা যাচ্ছে। হন্য হয়ে সব কিছু খুঁজতে লাগলাম, কারণ আমি ভালো করেই জানি কিছু থাকার হলে এখানেই আসে। খুঁজতে খুঁজতে একটা ছবি দেখে চোখ আটকে গেল আমার। বাবার ফোনে স্রষ্টার ছবি। তবে ছবিটা স্রষ্টার নয়। মেয়েটার বেশভূষা সম্পূর্ণ সেই মেয়েটার মতো যার সাথে গতকাল রাতে দেখা হয়েছিল আমার। তার মানে আমি যা অনুমান করেছিলাম তাই। বাবার যোগাযোগ আছে ওর সাথে। চলবে? অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।